3 से 77, 77 से 203 की 207 की जो यात्रा हुई है वो अभूतपूर्व है। 23 प्रशासनिक जिलों में से 9 जिले ऐसे हैं जहां दीदी का खाता भी नहीं खुला है। सुपड़ा साफ हो गया। চৌঠা মে ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই একটাই মাত্র জল্পনা যে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, এবং সেই জল্পনা গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে বারবার কিন্তু ঘুরে ফিরে আসছিল। দুবার মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছে সেই শান্তিকুঞ্জের মেজ ছেলে শুভেন্দু অধিকারী, এবং বাংলার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, এই নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু সমস্তটাই ব্যাখ্যা করবেন আমার সাথে রয়েছেন আমার সহকর্মী সুচারু মিত্র, তার কাছ থেকে জানবো। সুচারু, দীর্ঘ জল্পনা, এক প্রকার বলা যেতে পারে জল্পনার আর কোনো অবকাশই নেই। পরিষ্কার শিশির অধিকারীর মেজ ছেলে, শান্তিকুঞ্জর মেজ ছেলে শুভেন্দু অধিকারী, তাকেই বেছে নিয়েছে, এবং প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হলেও দ্বিতীয় নামের প্রস্তাব কিন্তু কেউ করেনি। কি বলবে? না, এটা একেবারে বোঝার জায়গাই ছিল যেভাবে শুভেন্দু অধিকারী দলকে টেনে নিয়ে গেছেন, এবং চ্যালেঞ্জিংভাবে রাজনৈতিকভাবে ভাবো যে পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ, একটি নন্দীগ্রাম, একটি ভবানীপুর, দুটি হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর জয় এটা সুনিশ্চিত করেছিল যে মুখ্যমন্ত্রীর দাবিদারে 1 নম্বর জায়গায় তিনি রয়েছেন। জল্পনায় ছিল ষষ্ঠী, প্রস্তাবে যে কারোর নাম যাবে না সেটা খুব পরিষ্কার, কিন্তু মানুষের মধ্যে তো জল্পনা থাকতে পারে। কেউ বলছিলেন অমুক ব্রহ্মচারী, অমুক মহারাজ, কেউ নানা রকম নাম টেনে আসছিলেন, কিন্তু অমিত শাহ বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শুভেন্দু অধিকারী এটা প্রমাণ করেছিলেন যে বিগত 5 বছর ধরে বিজেপি 77টা বিধায়ক নিয়ে বিরোধী আসনে বসেছিল, কমতে কমতে বিষয়টা 70 এরকম জায়গায় চলে আসে, কিন্তু লড়াইটা যিনি চালিয়েছিলেন মানুষের অধিকার রক্ষার জন্য, জায়গায় জায়গায় গিয়ে অবস্থান বিক্ষোভ, বিভিন্ন জায়গায় যারা অত্যাচারিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তাদের বাড়িতে গিয়ে চলে যাওয়া শুভেন্দু অধিকারী, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করা, এই জায়গাটা নেতৃত্বে কিন্তু বিকল্প নাম বিগত 5 বছরে কেউ ছিল না। ফলে ভোটের হাওয়ায় কোনো নাম উড়িয়ে দিলে চলবে না, সেটাই হলো। এবং নিশ্চিতভাবে বিধায়কদের বৈঠকে অমিত শাহ সমস্ত বিধায়কের ওপিনিয়ন জিজ্ঞেস করলে অধিকাংশ বিধায়কই জানিয়ে দিল যে তাদের পয়লা পছন্দের তালিকায় শুভেন্দু অধিকারী। তাই নিশ্চিতভাবে বাংলার মুখ্যমন্ত্রী, বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি রাজভবনে যাবেন তার বিধায়কদেরকে নিয়ে, এবং সরকার গড়বার জন্য আহ্বান জানিয়ে রাজ্যপালের কাছে প্রথা মাফিক যে বিষয়টা জানাতে হয় যে আমরা সরকার গড়ার জন্য সক্ষম, আমাদের কাছে মেজরিটি বিধায়ক রয়েছে, এবং এই হলো আমাদের তালিকা, সেই তালিকা তিনি জমা দেবেন, এবং আগামীকাল ব্রিগেডে জমকালো অনুষ্ঠান। কিন্তু শুভেন্দু অধিকারীর পর, মুখ্যমন্ত্রীর পর, বাংলায় আমরা প্রফুল্ল ঘোষের শাসন দেখেছি, সিদ্ধার্থ শঙ্কর রায়ের শাসন দেখেছি, জ্যোতি বসুর শাসন আমরা দেখেছি, বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি। ডেপুটি সিএম এই পোস্টটা কিন্তু আগে ক্রিয়েট করা হয়নি, উপমুখ্যমন্ত্রী। এবার কিন্তু বিজেপি সরকারে ঠিক অন্যান্য রাজ্যের মতো সেই উপমুখ্যমন্ত্রী পদটাকে গুরুত্বপূর্ণ করে তোলা হলো। অর্থাৎ মুখ্যমন্ত্রী তো অবশ্যই থাকবেন, কিন্তু তার সঙ্গে কোঅর্ডিনেট করার জন্য উপমুখ্যমন্ত্রীও থাকছেন। শুধু তাই নয়, 2 জন উপমুখ্যমন্ত্রী থাকছেন। ইতিমধ্যেই একজনের নাম আমরা পেয়েছি ষষ্ঠী, অগ্নিমিত্রা পাল, আসানসোল দক্ষিণের বিধায়িকা, লড়াকু নেত্রী, এবং তুমি জানো যে ফ্যাশন ডিজাইনিং জগতে অগ্নিমিত্রার কি নাম ছিল, কিন্তু সেসবকে তিনি একেবারে পাশে রেখে। ঠিক তোমাকে একটু থামাবো, কারণ দীর্ঘ গত 5 বছরে বিধানসভার যে অধিবেশন, এবং সেই অধিবেশনে মুভমেন্ট যদি বলা হয়, অগ্নিমিত্রা পলের যে মুভমেন্ট ছিল, শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষের পরে যার বেশি সবথেকে মুভমেন্ট ছিল বিধানসভায়, সে হচ্ছে অগ্নিমিত্রা পল, এবং বারবার তিনি কিন্তু এমন বক্তব্য রেখেছেন, সেটা কিন্তু পরবর্তীতে বিতর্কিত বারবার বলা হচ্ছিল, তাতে যেমন আস্থা রেখেছে। কিন্তু সুতরাং একটা প্রশ্ন উঠে আসে, দেখো বারবার উত্তরবঙ্গ প্রসঙ্গটা, উত্তরবঙ্গ নিয়ে তুমি কি বলবে? আমি তোমাকে বলি যে অগ্নিমিত্রা পাল যেমন উপমুখ্যমন্ত্রী হিসাবে তার নাম উঠে এলো, আরেকজন উপমুখ্যমন্ত্রী কিন্তু তিনি উত্তরবঙ্গ থেকেই থাকবেন, নামটা আরেকটু পরে বলা যাবে,
তবে শুভেন্দু অধিকারীকে অ্যাসিস্ট করবার জন্য দুই উপমুখ্যমন্ত্রী, এই রীতি নিয়ে বিজেপির সরকার তৈরি হচ্ছে। প্রাথমিকভাবে 27 জনের মন্ত্রিসভা হবে, তারপরে আবার প্রতিমন্ত্রী থাকবে, এমওএস থাকবে, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দপ্তরের মন্ত্রীরা থাকবেন, প্রতিমন্ত্রী থাকবেন, এই বিষয়গুলো সাজানো হবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে যে কমিটমেন্টগুলো করা হয়েছিল সংকল্প পত্রের মধ্যে, যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার, এটা নিয়ে এখন সাধারণ মহিলাদের ষষ্ঠীতে অনেকের জিজ্ঞাসা আছে। শুভেন্দু অধিকারী বলেছিল যে মে মাসে যদি বিজেপি সরকার শপথ নেয় তাহলে 1 জুন তার মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে যাবে। নিশ্চিতভাবে আজকের বৈঠকেও সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং অমিত শাহ বলেছেন ওটা তো আগেই বলা ছিল, ওটার জন্য টাকা অ্যালট অলরেডি রয়েছে। তাহলে বাংলার মায়েদের মেয়েদের চিন্তার কিছু নেই, 1 জুন বাংলার মায়েদের মেয়েদের অ্যাকাউন্টে ঢুকে যাবে 3000 টাকা, একেবারে নিশ্চিত সেটা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি কিভাবে এই রাজ্যকে পরিচালনা করেন। যদিও নবান্ন থেকে বসার একেবারে ইচ্ছা নেই এই বিজেপির যে সরকার গঠন হতে চলেছে, কারণ তারা বলেছে রাইটার্স থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তারা সরকার চালনা করবে। ফলে সেই রাইটার্স কতটা প্রস্তুত হবে সেটা তুমি আরও ভালো বলতে পারবে। এই মুহূর্তে কিন্তু রাইটার্সকে যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি করা হচ্ছে। যদি এই মুহূর্তে রাইটার্সের একটা অংশ বন্ধ থাকে তাহলে মন্ত্রণালয়ে কোথা থেকে চলবে, নিউ সেক্রেটারিয়েট নবমহাকরণ থেকে চলবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনার বিষয় রয়েছে। তবে উত্তরবঙ্গ থেকে যার নাম এই মুহূর্তে ডেপুটি সিএম হিসাবে শোনা যাচ্ছে, তিনি আরেকজন গুরুত্বপূর্ণ লড়াকু নেতা, যিনি পুলিশকে সেদিন আঙুল উঁচিয়ে বলেছিলেন আমরাই সরকার চালাবো, 2026-এ আমরাই সরকার চালাবো, ভুলে যাবেন না। ভাইরাল সেই ভিডিও আমরা দেখেছিলাম। পুলিশকে বলেছিলেন শঙ্কর ঘোষ। সেই শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পালের পর ডেপুটি সিএম উপমুখ্যমন্ত্রীর তালিকাতে তার নাম। শিলমোহর পড়া শুধু সময়ের অপেক্ষা, এটুকু বলতে পারো। মুখ্যমন্ত্রীর নামে শিলমোহর পড়ে গেছে, এবার ডেপুটি সিএম এ শিলমোহর পড়া শুধু সময়ের অপেক্ষা। উত্তরবঙ্গ নিয়ে বারবার বঞ্চনার কথা উঠে এসছে, উত্তরবঙ্গকে বারবার বঞ্চিত করে রাখা হয়েছে। সেই উত্তরবঙ্গ আগেও আমরা বলেছি যে উত্তরবঙ্গটা এইটাকে একেবারে সম্পূর্ণরূপে আলাদা করে দেওয়া হয়েছিল একটা সময়। উত্তরবঙ্গের উন্নয়ন বলতে সেখানে প্রায় শূন্য হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি শঙ্কর ঘোষকে উপমুখ্যমন্ত্রী করা হয় তাহলে উত্তরবঙ্গ আলাদা একটা মুখ্যমন্ত্রী পেল, নো ডাউট এটা উত্তরবঙ্গ মানুষের কাছে একটা বড় প্রাপ্য। কিন্তু যে আন্দোলনের মাটি, যে আন্দোলন ভারতীয় স্বাধীনতা আন্দোলন থেকে শুরু হয়েছিল, সেই মেদিনীপুরের ছেলেকেই এবার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হলো। এবং শুধু তাই নয়, তুমি যে কথাটা বলছিলে যে নবান্নে যাবে কিনা, দেখো দীর্ঘ সময় ধরে গত 5 বছরে নবান্নের প্রতি যে বিতৃষ্ণা তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি, তাদের যে ক্ষেত্রে আমরা দেখেছি তারা নবান্নটা কিন্তু খুব একটা পছন্দের তালিকায় রাখেনি। রাইটার্স বিল্ডিং কলকাতার একেবারে প্রাণকেন্দ্র এবং লালবাজারের লাগোয়া, ফলে রাইটার্স বিল্ডিংটা দ্রুত সেখানে মেরামতির প্রক্রিয়া চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে হবে? যে শিক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায় জেলে গেল, এত কিছু হয়ে গেল শিক্ষা নিয়ে, সেই শিক্ষার দায়িত্ব কে পেতে পারে? এবং এইরকম একটা গুরুত্বপূর্ণ রাজ্যের সবথেকে বড় দায়িত্ব, গুরু দায়িত্ব স্বাস্থ্য, আরজি করের ঘটনা যেটাকে মূলত পাথেয় করেছে ভারতীয় জনতা পার্টি, সেই স্বাস্থ্যটা কে দেখবে? এবং সর্বোপরি বাংলার ছেলেমেয়েরা বাইরের রাজ্যে চলে যাচ্ছে, পরিযায়ী হয়ে যাচ্ছে, ফলে সেই শিল্পর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রী কে হতে পারে? তুমি তো দীর্ঘদিন বিজেপির এই বিটটা করো, তোমার কি মনে হয় মানে এই মুহূর্তে 207 জন বিধায়কের মধ্যে কাদেরকে বেশি মূলত গুরুত্ব দেওয়া হতে পারে, যারা এই রকম গুরুত্বপূর্ণ অর্থ দপ্তরের মতো গুরুত্ব দপ্তর যেটা হয়তো তাদের হাতে দিতে পারে এবং সরকার সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে তারাই, যাকে শিল্পের দায়িত্ব দিয়েছে, যাকে স্বাস্থ্যের দায়িত্ব দিয়েছে, যাকে শিক্ষার দায়িত্ব দিয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে কোনটা তোমার কি মনে হয়, কাকে কাকে দায়িত্ব দিতে পারে, মানে তোমার সম্ভাবনা কি হতে পারে? দেখো, স্বপন দাশগুপ্ত অবশ্যই একটা গুরুত্বপূর্ণ নাম, শিক্ষিত মানুষ স্বপন দাশগুপ্ত। সেই স্বপন দাশগুপ্তকে কিন্তু অর্থ অথবা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হতে পারে। স্বপন দাশগুপ্ত ছাড়াও নিশীথ প্রামাণিক, এটি গুরুত্বপূর্ণ ফিগার উত্তরবঙ্গের, ফলে তার হাতেও কিন্তু গুরুত্বপূর্ণ দপ্তর যেতে পারে নিশীথ প্রামাণিকের হাতে। এছাড়াও 2 জন চিকিৎসক কিন্তু এবারে নির্বাচিত হয়েছেন বিজেপির বিধায়ক তালিকায়।
আমার ধারণা দুজনের মধ্যে যে কোনো একজনকে স্বাস্থ্যমন্ত্রিত্বের জায়গায় যাবে। একটা হচ্ছে শারদ মুখোপাধ্যায়, আর আরেকটি ইন্দ্রনীল খাঁ, বিশিষ্ট চিকিৎসক, বেহালা পশ্চিম থেকে। ফলে তাদের মধ্যে যে কোনো একজন স্বাস্থ্য দপ্তর পেলেও পেতে পারেন। দিলীপ ঘোষ, তাকেও কিন্তু গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হবে, কারণ এমনিতেই ক্যাবিনেটের যে মিটিং রয়েছে তাতে মন্ত্রিসভাতে তিনি রয়েছেন, এটা নিশ্চিত। ফলে দিলীপ ঘোষের কাছেও গুরুত্বপূর্ণ দপ্তর কিন্তু যেতে পারে। বিজেপি এটা ট্যালি করবে যে সমস্ত জেলাকে তারা ছুঁতে পারলো কিনা। দেখো, মেদিনীপুর কিন্তু এই মুহূর্তে সর্বাগ্যে রেজাল্ট করেছে। একটা জেলা পূর্ব মেদিনীপুর পুরো ওয়াশ আউট হয়ে গেছে, পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের মানে ক্ষণিক লেশ মাত্র আছে। ফলে এটা ঠিক যে এবারে কিন্তু বাংলা চালাবে মেদিনীপুর, কিন্তু এটা বললে চলবে না তৃণমূলের ডিপ ডিফেন্সে ঢুকে গিয়ে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অত্যন্ত ভালো ফল করেছে, নজিরবিহীন ভালো ফল করেছে ভারতীয় জনতা পার্টি। দুটো জেলা মিলিয়ে উত্তর এবং দক্ষিণ, এই দুটো 24 পরগনা মিলিয়ে 66টা আসন যেখানে তৃণমূলের একাধিপত্য ছিল, সেখানে তাসের ঘর তো ভেঙে দিয়েছে। ফলে প্রতিমন্ত্রীর মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে এই উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে মুখ যে উঠে আসবে এটা বলা বাহুল্য। এবার যদি তুমি চলে যাও পুরুলিয়া, 9-0 পুরুলিয়াতে কিন্তু একটা ভালো ফল হয়েছে। ফলে পুরুলিয়া থেকে আমরা কোনো মন্ত্রিত্ব দেখব কিনা, বাঁকুড়া থেকে দেখব কিনা, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং তার পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখান থেকেও কোনো প্রতিনিধি কি প্রতিমন্ত্রিত্বের দায়িত্বে উঠে আসবে, এটাও খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বিজেপি কিন্তু জেলা ভাগ করে করে মন্ত্রিত্বের বন্টন বা ক্ষমতার বন্টন যেভাবে দেখবে বাংলার মানুষ, সেই মন্ত্রিত্বের বন্টনটা ওইভাবে তারা করতে চাইছেন, যাতে কোনো জেলা ক্ষুব্ধ না হয়। বিভিন্ন জেলা থেকে মন্ত্রিত্ব থাকলে সবাই যে পূর্ণ দায়িত্ব পাবে বা গুরুত্বপূর্ণ দায়িত্ব না, অন্তত প্রতিমন্ত্রীও থাকলে তাহলে মন্ত্রিত্বের বন্টন ঠিকঠাক হলে সেই জেলাগুলোতে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়া যাবে। দেখো, এবারের নির্বাচনটা বিজেপি জিতে এসেছে হাওয়ায়, এবং তৃণমূল বিরোধী হাওয়া, যে বিজেপিকেই আনতে হবে। অনেক বামপন্থী মানুষ বিজেপিকেই ভোট দিয়েছে, তার কারণ তারা মনে করেছিল যে এবারের লড়াইয়ে তৃণমূলকে আগে থামিয়ে দাও, সেই জায়গাটা কাজ করেছে। কিন্তু এবার তো তোমাকে সাংগঠনিকভাবে শক্তপোক্ত হতে হবে, কারণ তুমি রাজ্যের শাসক দল। তুমি নিশ্চয়ই 5 বছরের টার্গেট নিয়ে আসনি। শুভেন্দু অধিকারী বলেছে 100 বছর চালাবো। ফলে সেই যদি করতে হয় তাহলে প্রত্যেকটা জেলায় সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে ভারতীয় জনতা পার্টিকে। আর সেটা যদি করতে হয় তাহলে প্রত্যেকটা জেলা থেকে মন্ত্রিত্ব চাই, একটা করে প্রতিনিধি হলেও অন্তত মন্ত্রিসভায় ঢোকাতে হবে। এবং 6 মাস পরে আবার সেটা সংস্কারও হবে, দেখবে অনেকে ঢুকলো, অনেকে বাদ পড়লো, সেই জায়গাটাও থাকবে। ফলে খুব তাৎপর্যপূর্ণভাবে অমিত শাহের ওপর গোটা ব্যাপারটা ছেড়ে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে কোঅর্ডিনেট করবেন শুভেন্দু অধিকারী, এবং তারা বিচক্ষণভাবে বাঁচবেন কোন কোন জেলা থেকে কোন কোন গুরুত্বপূর্ণ মুখকে তুলে নিয়ে এসে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যায়। অবশ্যই উত্তরবঙ্গের দিকে তো নজর থাকবে, কারণ দক্ষিণবঙ্গ নিয়ে আর কোনো রকম ভাবনার অবকাশ নেই। এবং উত্তরবঙ্গের দিকে অবশ্যই শুরু থেকে বিজেপির নজর ছিল। আবারও বলছি, বিজেপির যখন প্রায় দুর্দিন সময়, সেই সময় উত্তরবঙ্গের মানুষ কিন্তু বিজেপির পাশে ছিল। তাই উত্তরবঙ্গ থেকে নিশীথ প্রামাণিকরা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, গুরুত্বপূর্ণ দপ্তর, আমরা দেখেছি যে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারে এই স্বরাষ্ট্র দপ্তরের উপমন্ত্রী ছিল নিশীথ প্রামাণিক। ফলে নিশীথ প্রামাণিকের এই পুলিশ অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরটা তার দায়িত্ব আসার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। বলি একটা কথা, সেটা হচ্ছে তুমি যদি অতীতে দেখো যারা মুখ্যমন্ত্রী হয়েছে তাদের স্বরাষ্ট্র দপ্তরটা নিজেদের হাতেই রেখেছে। যদিও কোনো কোনো মন্ত্রী পুলিশ কন্ট্রোল করেছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ের কথাই বলি, স্বরাষ্ট্র দপ্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে রেখেছিলেন। কিন্তু কলকাতায় পুলিশ কন্ট্রোল করতেন ফিরহাদ হাকিম, আবার জেলার ক্ষেত্রে অন্যরকম। ফলে এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর হাতেই কি স্বরাষ্ট্র দপ্তরটা থাকবে রাজ্যের, নাকি এবারের এই দপ্তরটা আলাদা করে একজনকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী করা হতে পারে? সেক্ষেত্রে নিশীথ প্রামাণিক গুড চয়েস অবশ্যই, কারণ কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একসময় অমিত শাহের ডেপুটি ছিলেন নিশীথ প্রামাণিক। ফলে সেই সুযোগটা তার থাকছে, এটাই বলবো। অবশ্যই আমরা যা শুরু থেকে যে কথাটা বলছিলাম, বারবার করে বলেছি, একাধিক ভিডিওতে আমরা বলেছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর দৌড়ে প্রথম যে নামটা অর্থাৎ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। আজকেও কিন্তু অমিত শাহের সেই আমাদের যে ভাবনা, আমাদের যে ভিডিওগুলো আমরা বারবার তুলে ধরেছি দর্শকদের সামনে, তাতেই মূলত শিলমোহর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিত্র সাংবাদিক সুব্রতর সাথে ষষ্ঠী এবং সুচারু মিত্রর প্রতিবেদন, আর প্লাস নিউজ।